প্রিয় বন্ধুরা, আজকে গণিতের খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় বিন্যাস এবং সমাবেশ নিয়ে আলোচনা করব। এরই মধ্যে আপনাকে আরও একটি বিষয় মনে করিয়ে দিই, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন। বন্ধুরা, একটি ডায়াগ্রাম দেখানো হচ্ছে। এই ডায়াগ্রামে আপনাকে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছানোর কতগুলো উপায় দেখানো হয়েছে। আপনি ঢাকা থেকে 3 ভাবে সিরাজগঞ্জ পৌঁছাতে পারেন এবং সিরাজগঞ্জ থেকে বগুড়াতে 2 ভাবে পৌঁছাতে পারেন। মনে করুন আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জে রেল যোগে, বাস যোগে অথবা কার যোগে যেতে পারেন এবং সিরাজগঞ্জে পৌঁছে সিরাজগঞ্জ থেকে আপনি বাস যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন অথবা কার যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। এখন আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যেতে চাইলে কত উপায়ে আপনি যেতে পারেন তার একটি হিসাব আমরা দেখি। তো আপনি প্রথমে ঢাকা থেকে সিরাজগঞ্জ রেল যোগে পৌঁছাতে পারেন এবং সেখান থেকে বাস যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। অর্থাৎ এই ক্ষেত্রে একটি উপায় গেল। এরপর আপনি ঢাকা থেকে রেল যোগে সিরাজগঞ্জ পৌঁছে আবার সিরাজগঞ্জ থেকে আপনি কার যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। এই একটি উপায় গেল। অথবা আপনি ঢাকা থেকে বাস যোগে সিরাজগঞ্জে পৌঁছে সিরাজগঞ্জ থেকে বাস যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। এই একটি উপায় গেল। অথবা আপনি ঢাকা থেকে বাস যোগে সিরাজগঞ্জ পৌঁছে সিরাজগঞ্জ থেকে কার যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। এই একটি উপায় গেল। অথবা আপনি কার যোগে সিরাজগঞ্জ পৌঁছাবেন এবং সিরাজগঞ্জ থেকে বাস যোগে বগুড়াতে যেতে পারেন। এই একটি উপায় চলে গেল। কিংবা আপনি ঢাকা থেকে কার যোগে সিরাজগঞ্জ পৌঁছে এবং সিরাজগঞ্জ থেকে কার যোগে বগুড়াতে পৌঁছাতে পারেন। এই ক্ষেত্রে আরো একটি উপায় গেল। তো মোট কত উপায়ে আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছাতে পারবেন দেখুন। মোট 6 উপায়ে আপনি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়াতে পৌঁছাতে পারেন। তো বন্ধুরা, যদি ঢাকা থেকে সিরাজগঞ্জে পৌঁছানোর 3টি উপায়ের পরিবর্তে 20টি উপায় এবং সিরাজগঞ্জ থেকে বগুড়ায় পৌঁছানোর জন্য 2টি উপায়ের পরিবর্তে 15টি উপায় ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এভাবে একটি একটি করে উপায় যোগ করে মোট উপায় বের করাটা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং কঠিন হয়ে যাবে। এই কারণে আমরা এতক্ষণ যে গণনার যোগ বিধি ব্যবহার করলাম সেটা আর ব্যবহার করব না, বরং আমরা যোগ বিধির পরিবর্তে গুণন বিধি ব্যবহার করব। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে যোগ বিধির পরিবর্তে গুণ বিধি প্রয়োগ করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে সিরাজগঞ্জ পৌঁছানোর জন্য আমরা যদি রেল ব্যবহার করি তাহলে প্রতিবার রেল ব্যবহারের জন্য আমরা মোট 2টি উপায়ে সিরাজগঞ্জ থেকে বগুড়া পৌঁছাতে পারব। একইভাবে যদি আমরা বাস যোগে যাই তাহলেও দেখতে পাচ্ছি প্রতিবার 2 উপায়ে আমরা বগুড়াতে পৌঁছাতে পারব। আবার কার যোগে যদি যাই তাহলেও আমরা প্রতিবার 2 উপায়ে পৌঁছাতে পারব। অর্থাৎ আমরা যদি ঐকিক নিয়ম ব্যবহার করি যে ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়া যেতে হলে আমরা ঢাকা থেকে সিরাজগঞ্জ যেতে প্রতিবারের জন্য আমরা উপায় পাচ্ছি মোট 2টি। প্রতিবারের জন্য আমরা উপায় পাচ্ছি মোট 2টি। সুতরাং মোট 3 বারের জন্য আমরা পাবো
অর্থাৎ ঢাকা থেকে সিরাজগঞ্জ যাওয়ার যে 3টি উপায়, সেই 3টি উপায়ের জন্য আমরা পাবো 2 গুণ 3টি, অর্থাৎ 6টি উপায় পাওয়া যাবে, যা পূর্বের গণনাকৃত যে যোগ বিধি ব্যবহার করে আমরা যে গণনা করেছি তার সমান। অর্থাৎ আপনি মোট ভিন্ন ভিন্ন 3টি উপায়ে যদি কাজ করতে পারেন এবং সেই কাজের উপর নির্ভরশীল অন্য একটি কাজ যদি 2টি উপায়ে করা যায়, তাহলে আপনি 2 এবং 3 গুণ করে যা পাবেন তার মান হবে মোট কতটি উপায়ে আপনি কাজটি করতে পারছেন। তো বন্ধুরা, যদি কোনো একটি কাজ A1 সংখ্যক উপায়ে করা যায় এবং এই কাজের উপর নির্ভরশীল হয়ে অন্য একটি কাজ যদি A2 উপায়ে করা যায় এবং অন্য একটি কাজ যদি A3 উপায়ে করা যায়, যা এই দুটো কাজের উপর নির্ভরশীল হয়, তাহলে আমরা বলতে পারি যে মোট কত উপায়ে কাজটি করা যাবে। আমরা গুণ বিধি থেকে জানলাম যে 3টি ভিন্ন ভিন্ন উপায়কে গুণ করলে যা পাওয়া যাবে তা হবে মোট উপায়। বন্ধুরা, একটি উদাহরণ দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো শহরে 6টি পর্যটন কেন্দ্র আছে, ওই শহরে 3 জন পর্যটক উপস্থিত হলো, মোট কত উপায়ে তারা প্রত্যেকে একটি ভিন্ন পর্যটন কেন্দ্রে পরিদর্শন করতে পারবে। তো এখানে 6টি পর্যটন কেন্দ্র রয়েছে এবং পর্যটক উপস্থিত হয়েছে 3 জন। প্রথম একজন পর্যটক যিনি 6টি পর্যটন কেন্দ্রের 6টির যে কোনো একটিতে তিনি পরিদর্শন করতে পারেন। তাহলে প্রথম পর্যটকের জন্য মোট 6টি পর্যটন কেন্দ্র পছন্দ করার উপায় রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 6 উপায়ে তিনি পরিদর্শন করতে পারেন। এবার দ্বিতীয় পর্যটক, প্রথম পর্যটক একটি পর্যটন কেন্দ্র পছন্দ করার পর দ্বিতীয় পর্যটক বাকি 5টি পর্যটন কেন্দ্রের মধ্যে যে কোনো একটি পছন্দ করতে পারেন, অর্থাৎ তার জন্য উপায় আছে 5টি। এবার তৃতীয় পর্যটক, যিনি দ্বিতীয় পর্যটক এবং প্রথম পর্যটকের একটি একটি করে মোট 2টি পর্যটন কেন্দ্র পছন্দ করার পর বাকি 4টি পর্যটন কেন্দ্র তিনি পছন্দ করতে পারেন যে কোনো একটি। সুতরাং তিনি 4টি উপায়ে পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে পারেন। অর্থাৎ পর্যটকগণ মোট 120 উপায়ে পর্যটন কেন্দ্র পরিদর্শন করতে পারেন। খেয়াল করুন বন্ধুরা, এখানে গুণ বিধিটি প্রয়োগ করা হয়েছে। গুণ বিধি অনুসারে আমরা শিখেছিলাম যে যদি A1 সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে কোনো একটি কাজ করা যায় এবং সেই A1 এর উপরে নির্ভর করে যদি A2 সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে কাজ করা যায় এবং A1 এবং A2 এর উপরে নির্ভর করে যদি A3 সংখ্যক ভিন্ন ভিন্ন উপায়ে কোনো কাজ করা যায়, তবে মোট উপায় সংখ্যা বের করতে হবে A1 ইন্টু A2 ইন্টু A3 এই সূত্র দিয়ে, যা অ্যাপ্লাই করে আমরা এখন এই অঙ্কটি সলভ করতে পারলাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বিন্যাসের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করব এবং কিভাবে বিন্যাসের বিভিন্ন অঙ্ক সহজে কৌশল অ্যাপ্লাই করে আমরা করে ফেলতে পারবো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।